উখিয়ায় ক্যাম্প পরিদর্শন করলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। ঘুরে দেখলেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। আমেরিকার তো মদত সদত বেশি গজ্জিল স্যারমে ইয়ার আগে গজ্জিল অহন আর তো মদত ইয়ান হন হমি গিয়ে চিকিৎসা আর আর কাবা পাই হিন্দিলা গরি দিউন আর ইয়ান সাইরি বাস 3 লাখ রোহিঙ্গা ফেরত নিতে মিয়ানমারের সম্মতির বিষয়ে সন্দিহান আশ্রিতরা। প্রত্যাবাসন পরিকল্পনা স্পষ্ট করার আহ্বান। বাংলাদেশ 3 লাখ টন 14 লাখের উপরে আছে। আবি একখান হেত লাই বুঝি দে তাতো হতান ক্লিয়ার করা উড়ব দে বাকি গিন খতে লই যাব দে হ্যাঁ। মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি আমরা সাথে সাথেই প্রস্তুত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত একটি মহল, বললেন মির্জা ফখরুল। মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয়। দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে না দেওয়ার হুঁশিয়ারি এনসিপির। দলটির উপর আবারও হামলার শঙ্কা জামাত আমিরের। প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা। প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি। লোকসভায় প্রতিবেদন। দেশে ফিরলে গ্রেফতারে ব্যত্যয় হবে না আইনের। 10 দিন ধরে তীব্র গ্যাস সংকটের কবলে রাজধানী। ছুটির দিনেও সরবরাহের অভাবে বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। দীর্ঘ অপেক্ষাও না পেয়ে বিপাকে চালকরা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য দক্ষিণ এশিয়ার বিশেষ দূত সার্জিও গোর। ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন তিনি। ঘুরে দেখেছেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। এ সময় প্রতিনিধি দলের সামনে প্ল্যাকার্ড হাতে দ্রুত মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গা শরণার্থীরা। শুক্রবার সকাল থেকে নানা কর্মসূচিতে ব্যস্ত বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দুপুরের ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি। প্রায় 4 ঘন্টা ধরে উখিয়ার মধুরছড়া মেগা ক্যাম্প ঘুরে দেখেন গোরের নেতৃত্বে 14 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। তারা রোহিঙ্গাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। উখিয়ায় প্রবেশকালে রাস্তার দুপাশে শত শত রোহিঙ্গা অবস্থান নেন। তাদের হাতে ছিল স্বদেশে ফেরার আকুতি নিয়ে ব্যানার আর প্ল্যাকার্ড। আর যেখান রিলিফ আমেরিকার তো মদত সদত বেশি গজ্জিল স্যারমে ইয়ার আগে গজ্জিল অহন আর তো মদত ইয়ান হন হমি গিয়ে অহন আর তো হাইতে চলতে ফিরে কষ্ট বেশি চিকিৎসা আর কাবা পাই হিন্দিলা গরি দিউন আর ইয়ান সাইরি বাস। প্রতিনিধি দল প্রথমে রোহিঙ্গা ক্যাম্প 8-এর ওয়াচ টাওয়ারে উঠেন। সেখান থেকে পুরো মেগা ক্যাম্প পর্যবেক্ষণ করেন। এরপর গাড়ি বহন নিয়ে দীর্ঘ 1 ঘন্টা ঘুরে দেখেন একের পর এক 5টি ক্যাম্প। এরপর ক্যাম্প 6-এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিদর্শন শেষে রোহিঙ্গা রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সার্জিও গোর। স্থানীয় জনগণের মনে এটাও আছে যে তাদের উপর হিউজ প্রেশার পড়েছে এবং তারা চায় যে যত তাড়াতাড়ি রোহিঙ্গা সমস্যার সমাধানে তারা যাতে তাদের দেশে ব্যাক করে এবং রোহিঙ্গারাও যাতে তাদের ব্যাক করে সেটা তারা নিজেরাও চায়। এছাড়া প্রতিনিধি দলটি ক্যাম্প 4-এ গ্যাস বিতরণ কেন্দ্র এবং বর্ধিত 4 নম্বর ক্যাম্পে খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের সম্মতির ঘোষণা এলেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন আশ্রিত রোহিঙ্গারা। তাদের দাবি শুধু 3 লাখ নয়, বাংলাদেশে আশ্রিত 14 লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন পরিকল্পনা, সময়সূচি ও পুনর্বাসনের স্থান স্পষ্ট করতে হবে মিয়ানমারকে। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে মিয়ানমারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে প্রস্তুত বাংলাদেশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এমন ঘোষণার পর ক্যাম্পে আশ্রিতদের মাঝে উঠেছে নানা প্রশ্ন।
বাস্তুচ্যুতদের দাবি আংশিক নয়, প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে সবার। এজন্য সুস্পষ্ট সময়সূচি, নিরাপত্তা, পুনর্বাসন এবং সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ তাদের। বাংলাদেশ 3 লাখ টন 14 লাখের উপরে আছে। আবি একখান হেত লাই বুঝি দে তা তো হতাং ক্লিয়ার করা উড়ব দে বাকি গিন খতে লই যাব দে হান 2 নম্বর লই যাব দে কি রোহিঙ্গা নাকি অন্য কম অন্য নামী মানুষ একতাং ক্লিয়ার করা উড়ব। আশ্রয় নেওয়াদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে এ লক্ষ্যে একসঙ্গে কাজ করতেও প্রস্তুত সরকার। প্রত্যাবাসনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেগুলো আমাদের রয়েছে। আমাদের যে ডেটাবেস সেগুলো তো আমরা মিয়ানমারকে হস্তান্তর করেছি। তো ভেরিফিকেশনের পরে যেগুলো আসছে সেগুলোর একটা আপডেট তাদের দরকার হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই। এখন মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি আমরা সাথে সাথেই প্রস্তুত। এর আগে 2,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছিল মিয়ানমার, তবে তা বাস্তবায়ন না হওয়ায় নতুন ঘোষণাও ঝুলে থাকার শঙ্কায় বাস্তুচ্যুতরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার অন্য প্রসঙ্গ। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে একটি মহল অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মির্জা ফখরুল। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলন। এতে বিভিন্ন জেলা থেকে অংশ নেন সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি ও নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার হচ্ছে। 15 বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আসুন আমরা সেই চেষ্টাটা করি। উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ করার প্রত্যয় জানান এলজিআরডি মন্ত্রী। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। যারা ৭১-এর চেতনা ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনোই বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এনসিপির উপর আবারও হামলার শঙ্কা জানিয়ে এমন হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। হবিগঞ্জ ও সিলেটে এনসিপির উপর হামলার তীব্র নিন্দা জানান তিনি। আলাদা অনুষ্ঠানে জামাত আমির অভিযোগ করেন, সরকারি দলের অনেকেই চাঁদাবাজিতে জড়িত। হবিগঞ্জের সংঘর্ষে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তার সুস্থতা কামনায় দোয়া করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত আমির। সিলেট ও হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার নিন্দা জানান তিনি। বলেন, আইনের রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছে সরকারি দলের কিছু নেতাকর্মী। এনসিপি নেতাদের উপর আবারও হামলা হতে পারে এমন আশঙ্কা করে তিনি বলেন, যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো জায়গায় ছাড় দিয়ে কথা বলা ঠিক হবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান, এর বাইরে কোনো সমাধান নাই। এই দিন সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকারি দলের নেতারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তারা করছে, সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? কাউকে এককভাবে জুলাইয়ের কৃতিত্ব দাবি না করার আহ্বানও জানান বিরোধী দলীয় নেতা। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে জুলাই পদযাত্রায় তিনি কথা বলেন।
24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতি কবর হয়েছে। বিএনপি যদি স্বৈরাচার হতে চায় তাদের সে সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সার্জিস। এ সময় সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই কর্মসূচিতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন। ওইখানে বসে বসে আমাদের রাজনীতি করে দমক দেয়, আমি কিন্তু আসবো। বাংলাদেশের যে কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথে ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশের। যেই দল গুমের শিকার, খুনের শিকার, মিথ্যা মামলার শিকার, হামলার শিকার, যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ ভারত খতিয়ে দেখছে বলে লোকসভায় প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই বাছাই করছে। এতে আরও বলা হয়, ভারত সরকার স্পষ্ট করেছে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে 2024 সালের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। নৃশংস দমনপীড়ন ও হত্যাযজ্ঞের নির্দেশদাতা হিসেবে এরই মধ্যে তাকে ফাঁসির দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিএনপি সরকারের পক্ষ থেকে একাধিকবার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে প্রস্তাব দেয়া হলেও মিলছিল না ইতিবাচক কোনো সাড়া। এপ্রিলে দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি তোলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সবশেষ মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সদিচ্ছা প্রয়োজন। ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে, এই দুটো ফলো করেই হয়তো উনি ফেরত আসবে। এরই ধারাবাহিকতায় ভারতের নতুন উদ্যোগের খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তারা জানায়, বৃহস্পতিবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ ভারতের সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। প্রতিবেদনে পররাষ্ট্র বিষয়ক কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ফেরত পাঠাতে বাংলাদেশ যে অনুরোধ করেছে সে বিষয়টি জানার পর এ নিয়ে পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে সরকারের কাছে জানতে চেয়েছিল পার্লামেন্টারি কমিটি। লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বলেছে, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেয়া ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবে শেখ হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেয়া হয়েছে। এতে আরও বলা হয়, ভারত সরকার স্পষ্ট করেছে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেয়া হয়নি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার ও বিচারে আইনের কোনো ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি না করতে সবার পাশে থেকে কল্যাণ রাষ্ট্র করতে চায় বিএনপি সরকার। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় বন্দি প্রত্যর্পণ চুক্তিতে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার ও বিচারের মুখোমুখি হবেন। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না। মূল ভাবধারা বজায় রেখে জুলাই সনদের চূড়ান্ত বাস্তবায়ন করা হবে বলেও দাবি আইনমন্ত্রীর। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে মহাপরিকল্পনা মাফিক কাজ চলছে। কক্সবাজারের 100
28 কিলোমিটার স্যান্ডি বিচ, সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি, বিদেশিদের সঙ্গেও কথা বলছি, আমরা যদি পিপিপি মডেলেও হয় সেটাকে আমরা আন্তর্জাতিক মানের করব। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল, আন্তরিক ও বিনয়ী উল্লেখ করে তার রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি ছাড়া সফর করলে এনসিপিকে সহায়তা করবে বিএনপি। আমি এনসিপিকে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরুদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। এদিকে বরিশালের তথ্যমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সবার পাশে থেকে কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই সরকার। আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না। মানুষে মানুষে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ীদের চিহ্নিত করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদুর রহমান। বলেন, আক্রান্তদের পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়ালে পরিস্থিতি উন্নতি হবে। আর তরুণদের রক্তদানে উৎসাহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। জীবন বাঁচাতে রক্তদানের মতো মহৎ কাজকে উৎসাহিত করতে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজন করে রক্তদাতা সম্মাননা 2026। প্রাতিষ্ঠানিক রক্তদাতা সম্মাননা রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে এই সম্মাননা তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদুর রহমান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া আক্রান্তদের বাঁচাতে রক্তদানে তরুণদের উৎসাহিত করতে হবে। নানা ধরনের অসংক্রামক ব্যাধির চিত্র তুলে ধরে রোগ প্রতিরোধে গুরুত্ব দেন তিনি। প্রিভেন্টিভ মেজারে গিয়ে আমরা যদি জাতিটাকে বাঁচাতে পারি তাহলে তো আমরা আর প্রিয়ন্তি এক বেদনার রক্তলিপি আমাদের লিখতে হবে না। অনুষ্ঠানে ডক্টর জুবাইদুর রহমান বলেন, রোগীর পরিবারের পাশে দাঁড়ানো সহ মানবিক উদ্যোগের মাধ্যমে থ্যালাসেমিয়া পরিস্থিতির উন্নতি সম্ভব। একটি সচেতন মানবিক সমাজ হিসেবে আমরা কিছু পদক্ষেপ নেয়ার প্রয়াস করতে পারি। থ্যালাসেমিয়া যোদ্ধা ও তাদের পরিবারের আশ্বস্ত করা, তারা এই দীর্ঘ কষ্টকর পথ একা অতিক্রম করবেন না, সকলে তাদের পাশে আছে। প্রান্তিক এলাকা পর্যন্ত রোগ শনাক্তে নতুন স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করার পরামর্শ দেন ডক্টর জুবাইদুর রহমান। 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় তাদেরকে থ্যালাসেমিয়া সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়া যায়। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বহু নতুন ও পুরনো রোগী শনাক্ত হবে। অন্যদের উৎসাহিত করতে নিজের কন্যার নিয়মিত রক্তদানের কথাও তুলে ধরেন ডক্টর জুবাইদুর রহমান। এ যাবৎ তিনি 7 বার স্বেচ্ছায় রক্তদান করেছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকটের কবলে রাজধানী। সরবরাহের অভাবে বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। রোজগারে টান পড়েছে হাজারো যান চালকের। সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দেশজুড়ে গত কয়েকদিনের তীব্র গ্যাস সংকটের প্রভাব পৌঁছে গেছে বাসাবাড়ির চুলা পর্যন্ত। হোঁচট খাচ্ছে রাজধানীর পরিবহন খাত, বিপাকে চালক এবং যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস, ফলে ঘুরছে না গাড়ির চাকা। জমার টাকা আয় করতে গিয়ে দিশেহারা সিএনজি এবং রাইড শেয়ারিং চালকরা। গোটা দিন মিলে মনে করে 2 বা 3 বার করে গ্যাস পাম্পে ঢোকা লাগে। যে জায়গায় 300 টাকা ঢুকবে 50 টাকা 40 টাকার করে গ্যাস পাই, তো গাড়িটা চলায় কিভাবে? 60 টাকা 50 টাকার গ্যাস দিয়ে একটা আপডাউন করতে পারি না, গাড়ি বন্ধ হয়ে যায়। ওইলা রাস্তায় টাইনে আনা লাগে, বাইন্দে আনা লাগে, এরকম সিস্টেম। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে তারপরে যাইয়া অনেক সময় গ্যাস পাই, অনেক সময় পাই না, পাম্প বন্ধ হয়ে যায়। এই পাম্পে পাই না, ওই পাম্পে যাই, ওই পাম্পে পাই না, এই পাম্পে যাই, এটাই করি, আর কি করব। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কম থাকায় সিস্টেম লস দিয়ে হলেও খোলা রাখতে হচ্ছে পাম্প। এতে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। মেন লাইনের সাথে এলএনজি যোগ করার কারণে আমরা কিছুটা আর কি গ্যাসের স্বল্পতা পূরণ হয়েছে আর কি। গ্রাহক ভোগান্তি লাঘবে দ্রুত ও কার্যকর সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ ভোক্তারা। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের শাহপুরের দ্বীপ উপকূলে
রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় 13 রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। 18 জনের জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছিল রোহিঙ্গা বোঝাই একটি নৌকা। এ সময় টেকনাফের শাহপুরীর দ্বীপের পশ্চিম পাড়া সমুদ্র উপকূলে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা 18 রোহিঙ্গাকে উদ্ধার করলেও এখনও 13 জন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধারকৃতদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে রোহিঙ্গারা কী কারণে বাংলাদেশে এসেছে তা যাচাই করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিজিবি। উচ্চশিক্ষার নামে প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থী পাড়ি জমাচ্ছেন বিদেশে। সেখানে পড়াশোনা শেষে রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল তাদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন অন্য দেশের উন্নয়নে। গত 10 বছরে এই হার বেড়েছে দ্বিগুণ। এনে বিশেষজ্ঞরা বলছেন, উচ্চশিক্ষার বহুমুখী সংকটে বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়াচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিমু সিদ্দিক। হাতে ভিসা, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, সঙ্গে পরিবারের অসংখ্য স্বপ্ন। এক বুক আশা নিয়ে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী। সেখানে উন্নত জীবন ও ক্যারিয়ারের নিশ্চয়তায় বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষা শেষে সেখানে গড়তে চান স্থায়ী বসতি, যার কারণে তাদের সম্পর্কে ইতি টানতে হয় দেশের সাথেও। এখানে গবেষণায় প্রচুর পরিমাণে বিনিয়োগ করা হয় এবং উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হয়, যেগুলো শিক্ষার্থীদের মাঝে নতুন কিছু করার আত্মবিশ্বাস তৈরি করে। কেউ কারোর পেছনে লেগে নেই, এই ধরনের পরিবেশ হলে অবশ্যই আমি বাংলাদেশে ফিরে এসে আপলিফট করতে চাই। ইউনেস্কোর গ্লোবাল ফ্লো অফ টারশিয়ারি লেভেল স্টুডেন্টস প্রতিবেদন বলছে, 10 বছরে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। আর ওপেন ডোরসের তথ্য বলছে, 2023-24 শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় শিক্ষার্থী বেড়েছে প্রায় 26%। দেশ থেকে যায় তাদের 80% তারা বাংলাদেশে কখনো ফিরে আসে না। প্রায় 20% মতো কখনো কখনো আসে, যারা আসলে সেখানে কোনো সুযোগ তৈরি করতে হয়তো পারে না। পড়াশোনা শেষে তাদের বড় একটি অংশ দেশে না ফেরার এই প্রবণতা শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলো হারাচ্ছে নিজেদের শিক্ষক। চলতি বছরে দেশের 5 পাবলিক বিশ্ববিদ্যালয়ের 102 শিক্ষক শিক্ষা ছুটির মেয়াদ শেষে কর্মস্থলে যোগ দেননি। ফলে উচ্চশিক্ষা ও গবেষণায় তৈরি হচ্ছে দক্ষ জনবল শূন্যতা। যারা শেষ করছে তারা আসলে কত ভাগ দেশে ফিরে আসছে এবং আদৌ তারা আসছে না কেন? যে ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে বা জ্ঞান অর্জন করেছে তাদেরকে সেই ধরনের পরিবেশ বাংলাদেশে তৈরি করে তাদেরকে ফেরত নিয়ে আসা উচিত সরকারের। শিক্ষার্থীরা যাতে শিক্ষা শেষে যথাযথভাবে চাকরি পায়, জীবনের সাথে শিক্ষার সংশ্লিষ্টতা যারা খুঁজে পায়, সেই ব্যবস্থাগুলো যদি আমরা করতে পারি, এখানে বিদেশে যাওয়ার যে প্রবণতা, সে প্রবণতাটা কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে উচ্চশিক্ষাকে নিরুৎসাহিত নয়, বরং দেশে ফিরলে সেসব মেধাকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রের ভিত্তি মজবুত করতে দেশের বিনিয়োগে গড়ে ওঠা মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগানো এখন রাষ্ট্রের বড় কাজ বলছেন বিশেষজ্ঞরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। এবার দেশের বাইরের খবর। মরক্কো থেকে স্পেনের ছিটমহল সেউতায় অনুপ্রবেশের সময় সাগরে ডুবে 34 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত একদিনে অন্তত 60,000 অবৈধ অভিবাসী ছিটমহল প্রবেশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা পাঠিয়েছে স্পেন সরকার। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি অবস্থা ঘোষণার দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এ ধরনের ব্যবস্থা অভিবাসন সংকটের ক্ষেত্রে মোটেও প্রযোজ্য নয়। তবে তারা অতিরিক্ত সরঞ্জাম ও সহায়তার আশ্বাস দিয়েছে। অভিবাসীদের এই ঢল 2021 সালের মে মাসের ঘটনার মতো। ওই সময়ও মরক্কো ও সাব সাহারা অঞ্চলের প্রায় 10,000 তরুণ কয়েকদিনের মধ্যে ওই ছিটমহল দিয়ে প্রবেশ করেছিল।